সময় দেখি বাচ্চাটির ব্রেন বেশ ভালো, কিন্তু ঠিকভাবে যেন পড়াশোনায় মনোযোগী হচ্ছে না, মাঝে মাঝে রেগে যাচ্ছে, ঠিকভাবে কথার উত্তর দিচ্ছে না। এ ধরনের বিহেভিয়ার বা ব্যবহার শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায়। কেন হচ্ছে এগুলি, এ নিয়েই আজকে আমরা কথা বলবো। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির হাইলাইটস পর্বে। একেবি টিভির হাইলাইটস পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই হাইলাইটস পর্বে আমরা কথা বলবো, আলোচনা করব একটি বিশেষ উদ্যোগ নিয়ে, যার নাম সহর্ষ। সহর্ষ মানে হচ্ছে আনন্দের সাথে। এই সহর্ষ ইতিমধ্যেই ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় একটি বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। এই সহর্ষ নিয়ে কথা বলবেন আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন শ্রীমতী স্বপ্না দাশগুপ্ত মহোদয়া, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। শুধু তাই নয়, এই সহর্ষ যখন থেকে শুরু হয়েছে প্রথম থেকেই এটার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সহর্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করার জন্য যে পাঠ্যক্রম বা কারিকুলাম দরকার, তার সাথেও উনি বিশেষভাবে জড়িত, এবং উনি একজন মাস্টার ট্রেনার। নমস্কার স্বপ্না ম্যাডাম, একেবি টিভির হাইলাইটস পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আর আমিও একেবি টিভি এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি প্রথমেই সহর্ষ নিয়ে কথা বলাতে। প্রথমেই জানতে চাইব এই সহর্ষ উদ্যোগটা কি? আপনি তো বলেই দিলেন। সহর্ষ বা সহর্ষ, হিন্দিতে যদি আমরা বলি সেটা সহর্ষ, আর বাংলায় বললে সহর্ষ, মানে আনন্দের সঙ্গে। তো আনন্দের সঙ্গে কি করব? আমরা কতটা আনন্দের সঙ্গে আমাদের জীবনটাকে নিতে পারি, আমাদের যে প্রতিদিনের চলা সেটাকে আমরা কতটা আনন্দের সঙ্গে একটা পাঠ্যক্রমের মাধ্যমে নিতে পারি, সেটাই হচ্ছে সহর্ষের মূল বিষয়। তো এই যে সহর্ষ বলতে চাইছি আমি, বিদ্যালয়ে এতদিন তো আমরা এগুলি নিয়ে লাগেনি আমাদের, বলতে পারেন, বা আমরা হয়তো বা খেয়াল করিনি যে ছাত্রছাত্রীদের কি এগুলি প্রয়োজন আছে কিনা, তাও হতে পারে। তো এখন কেন ছাত্রছাত্রীদের জন্য এই সহর্ষটা প্রয়োজনীয় হয়ে পড়েছে, বা কি ধরনের কি বলবো লার্নিংয়ের জন্য এটা প্রয়োজন হয়ে পড়েছে, এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা, এই যে সহর্ষের পাঠ্যক্রম, এটার যে মূল বিষয়টা সেটাই হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং, তার মানে সামাজিক প্রাক্ষবিক শিখন। এটা এই যে শব্দটা সামাজিক এবং প্রাক্ষবিক শিখন, সেগুলো আমরা পড়েছি, যারা এডুকেশন পড়েছি, বিএড পড়েছি, ওদের খুব চেনা এই শব্দটা। কিন্তু এই যে এডুকেশনাল আমাদের সোশ্যাল এবং ইমোশনাল লার্নিং, সেটা যে একদম ছোটোবেলা ছোটো ক্লাস থেকে দরকার, সেটা কিন্তু আমরা কোনোদিন বুঝতে পারিনি, তাই তো? তো দেখা গেল যে এখনকার শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা বড় বেশি ক্লান্ত এই হতে যে আমাদের সময়ে আমাদের যে শৈশবটা ছিল, সেই শৈশবটা কিন্তু এখনকার বাচ্চাদের নেই, ঠিক আছে? তো ওদের মধ্যে যে চেঞ্জেসগুলো, এই যে আপনি বললেন রেগে যাওয়া, না বুঝতে যাওয়া, সবসময় একটা জেদ প্রকাশ করা, সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? এক কথায় সোশ্যাল এবং ইমোশনাল সামাজিক এবং প্রাক্ষবিক এই বিষয়গুলোই হচ্ছে কন্ট্রোল। কিভাবে সে তার আবেগটাকে চিনবে, কিভাবে সে তার আবেগটাকে কন্ট্রোল করবে, সেগুলোর শিক্ষা কিন্তু ছোটোবেলা থেকেই দরকার। তাহলে আমরা এখনকার সময়ে যেমন খুব একটা মারাত্মক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, মনে হয় তো মাঝে মধ্যে যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে এই যে সহর্ষ শিক্ষা পদ্ধতি, সেটা যদি এই ছোটোবেলা থেকে শুরু হয়ে যায়, বা হচ্ছে, আমাদের চেষ্টা চলছে, আমরা করছি, তাহলে বোধহয় আমাদের এই সমস্যাগুলোর অনেক সমাধান আমরা করতে পারবো। তা এই যে সহর্ষ, এটা ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় বলতে চাইছি আমি, কবে থেকে শুরু হলো বা কিভাবে শুরু হলো? আপনি এটার সাথে প্রথম থেকে জড়িত, তো
এই ব্যাপারে দর্শক শ্রোতা বন্ধুদের জানাবেন। আচ্ছা, এই যে সোশ্যাল ইমোশনাল লার্নিংটা, সেটা আমরা দেখেছি যে 2020 মানে জাতীয় শিক্ষানীতি যখন প্রকাশ পেল, তখন এই FLN ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি, এই যে শিক্ষাটাকে প্রচণ্ডভাবে গুরুত্ব দিয়েছেন শিক্ষা ব্যবস্থায়, ঠিক সমানভাবে আমাদের এই SEL সোশ্যাল ইমোশনাল লার্নিংটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এখনকার সময়ে আমরা দেখি প্রচণ্ড প্রতিযোগিতা, বাচ্চাদের প্রতিযোগিতাটা আমরা দেখি মা বাবাদের মধ্যে বেশি। বাচ্চাদের এতটা ইঁদুর দৌড়, এত পরিশ্রম, শুধু নম্বর পেতে হবে, নম্বর পাও, নম্বরের জন্য দৌড়ঝাঁপ, কিন্তু আমরা একবারও কিন্তু তাদের মনের খবরটা নিতে পারি না। আমরা একবারও কি ঘরের বাচ্চাদেরকে জিজ্ঞেস করি সে মানসিকভাবে কেমন আছে, সে ক্লান্ত হয়ে পড়েছে কিনা, তার এই ইঁদুর দৌড়ে তার মধ্যে কোনো স্ট্রেস জন্ম নিচ্ছে কিনা, সেটা আমরা কিন্তু জানতেও চাই না। ওখানটাতেই যত সমস্যা, সেই সমস্যা থেকে সমাধানের জন্য আপনার এই 1921 বিশেষ করে আপনি জানেন যে ওই সময়টাতে যে করোনা পিরিয়ডটা গেল, ওই সময় বাচ্চারা ঘরে বসে গেছে, দীর্ঘ সময় স্কুলে যেতে পারেনি, তো তাদের ফোন একটা তাদের কমন সঙ্গী। তখন থেকেই তারা একাকিত্ব ভুগছে, শুধু একাকিত্ব, কারোর সঙ্গে কিছু খুলে বলতে পারছে না। ঠিক ওই সময়ে যখন 2020 যখন জাতীয় শিক্ষানীতি প্রকাশ পেল, তখন ওই FLN-এর সঙ্গে সঙ্গে SCL-এরও গুরুত্ব বেড়ে গেল, সোশ্যাল ইমোশনাল লার্নিংটাকে দেওয়া। এবং আপনি জেনে আনন্দিত হবেন এবং আমরা ভীষণ গর্বিত যে 2021 পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা হচ্ছে প্রথম রাজ্য যেখানে এই সহর্ষ পাঠ্যক্রম চালু হয়েছে। অর্থাৎ SCL যে লার্নিংটা, এটা যে ভীষণ জরুরি, সেটাকে অনুধাবন করেছে ত্রিপুরা সরকার এবং সেটা চালু করেছে প্রথম ত্রিপুরা রাজ্য। তো সেই হিসাবে আমরা খুব গর্বিত যে না, এমন একটা পাঠ্যক্রম আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে সমস্যার সমাধান করতে শেখাবো, তারা নিজেরাই শিখবে। একটা আবেগকে কিভাবে তারা কন্ট্রোল করবে, রাগ, ঘৃণা, ভয়, এগুলোকে তারা কিভাবে মোকাবিলা করবে, সেটা ওরা নিজেরাই জানবে। এখন তো চারিদিকে কত তথ্য, কত ইনফরমেশান, ওরা বুঝতেই পারে না আমরা কোনটা নেব, কোনটা সঠিক, কোনটা বেঠিক। তো এইগুলো না, যদি সহর্ষ পাঠ্যক্রমটা বিদ্যালয়ে যেভাবে চলছে, আমার মনে হচ্ছে যে আর অদূর ভবিষ্যতে এই বিষয়টাই ছাত্রছাত্রীদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তাদের জীবনের চরম সাফল্যের মুখ দেখাতে সক্ষম হবে। তা এখন এই সহর্ষটা কি মানে স্কুল মানে বিদ্যালয়গুলিতে কখন মানে চলে, প্রথম দিকে না আফটার লেজার বা এরকম কিছু কি আছে? এটা একদম প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্কুলেই বলা হয়েছে, সরকারিভাবে দেওয়া হয়েছে যে প্রথম 25 মিনিট, ফার্স্ট ক্লাসের 25 মিনিট, এটা আমাদের সহর্ষ যে পাঠ্যক্রম সেটা দেখা হবে। আচ্ছা, তো পাঠ্যক্রমটা এই যে আপনি বললেন এক্ষুনি সহর্ষ যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমটা নিশ্চয়ই মানে আপনারাই মানে তৈরি করেছেন, বা আমি যেটা শুরুতে বলেছিলাম যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য উপযোগী কোনো মানে পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি করেছেন। তো এই কারিকুলাম তৈরির ব্যাপারে যে আপনার মানে অভিজ্ঞতা বা কিভাবে তৈরি করেছেন, এটা নিয়ে একটু শুনবো আজকে। আচ্ছা, সেই তো 2021 আমাদের ত্রিপুরা সরকার এই পাঠ্যক্রমটা নিয়ে ভেবেছেন এবং চিন্তা করেছেন যে এটা খুব দরকারি হয়ে পড়েছে। তারপর 2022 আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 21 জন শিক্ষক, অধ্যাপক এবং সরকারি আধিকারিকদের নিয়ে আমাদের এই যে পরিকল্পনায় আমাদেরকে আনা হলো, ট্রেনিং দেওয়া হলো। তো প্রথম তো ভেবেছিলাম যে সোশ্যাল ইমোশনাল লার্নিং এটা বিদ্যালয় স্তর, মানে এটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াই, এটা স্কুল স্তরে কিভাবে লিঙ্ক করা হবে বুঝতে পারিনি। পরবর্তী সময়ে যখন আমাদের ট্রেনিং করা হলো, তখন দেখলাম সত্যি তো মানে বাচ্চারা তো দিশেহারা। আমাদের বাচ্চাদেরকে শুধু আমরা
না বুঝলে বকি। আমাদের ক্লাসে আমরা বাচ্চাদেরকে দেখি অনেক অনেক বাচ্চা আছে যারা মুখ ফুটে কিছু বলতে চায় না, একদমটাই নীরব থাকে। হয়তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে পারে, কিন্তু সে বলতে চায় না। তাহলে ওই বাচ্চাটাকে আমার কি করতে হবে? তার মুখে বুলি ফোটাতে হবে, সাহসটা, কনফিডেন্স লেভেলটাকে তার আমাদের হাই করে দিতে হবে। তো সেজন্য আমরা কি করলাম, আমাদেরকে দিয়ে কারিকুলাম তৈরি করা হলো। তো আমরা প্রথম প্রথম খুব সুন্দরভাবে সবাই মিলে বসে এটাকে তৈরি করলাম। তো এটার মধ্যে যা যা আছে, যেমন স্টোরি, তো স্টোরিগুলো কোথাকার, এখানেই সহর্ষের বিশেষত্ব যে ওটা অন্য পাঠ্যক্রম থেকে আলাদা। কিভাবে আলাদা? যেমন আমি স্কুলে গেলে আমার যোগ বিয়োগ ভাগ পূরণ এগুলো তো আমরা শিখবই, কিন্তু এটা তার চেয়ে অন্যরকম। এখন বলতে পারেন কেন? কারণ এটার ওই রকম পাঠ্যসূচি আমরা তৈরি করিনি যে বাচ্চারা এটার জন্য ভয় পাবে, তাকে আবার কিছু লোড দেওয়া হলো, সে সেটার জন্য পড়তে হবে, পরীক্ষা আছে। না, এর জন্য কোনো পরীক্ষা নেই, এর জন্য বাড়তি পড়ার চাপ নেই। সেটা ক্লাসটা হবে স্কুলেই হবে, যা হবে স্কুলে হবে। স্কুল থেকে ও আবার বাড়িতে গিয়ে গল্পগুলো শেয়ার করবে। এক্সপ্রেশন, অ্যাক্টিভিটির ক্লাস, বাচ্চারা নিজেরা দলগতভাবে খেলবে, কাজ করবে। তো ওরা নিজেরা শেয়ার করবে প্রত্যেকের কথা। ওখানেই আসল মজাটা, শেয়ারিং। আমরা তো সেটাই করি না বলে আমরা ভেতরে ভেতরে আমাদের মন কাঁদে, ভেতরে ভেতরে আমরা নিজেকে শেষ করে দিই। তো ওটা হয় না। বাচ্চারা এখন কি করে, ওরা ওদের জন্য যে পাঠ্যক্রম কারিকুলাম আমরা তৈরি করেছি সেটার মধ্যে বেশ কিছু গল্প, সে গল্পগুলো আমরা লিখেছি নিজেরা। সেটা যখন বলা হলো গল্প লিখতে হবে, তো অনেকেই বললেন, আরে কী গল্প লিখবো, হঠাৎ করে কি গল্প কি লিখবো? হ্যাঁ, গল্পগুলো একেবারেই আলাদা। যেমন আমি যদি আমার ক্লাসে বসে আমি রাজস্থান, কাশ্মীর এগুলো আমার বইয়ে আছে, ওরা মুখস্থ করবে, পড়বে, জানবে কোথায় আছে ভৌগোলিক অবস্থান। কিন্তু আমাদের যে গল্পগুলো সেগুলো ত্রিপুরার আঙ্গিকে তৈরি। আমার বাচ্চাদেরকে চিনতে হবে তার যে পরিবেশ, তার পাড়া প্রতিবেশী, তার রাজ্যে কি আছে, কটা পর্যটন ক্ষেত্র কোথায় কোথায় আছে, কিভাবে এগুলো তৈরি হলো, আমাদের বাঁশের যে বিষয়গুলো, আমাদের রাবার বাগান, আমাদের কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেই সমস্ত তার প্রতিদিনকার যে জীবন, প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে আবেগগুলো, রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, এই সবগুলো, এগুলোকে নিয়েই আমরা গল্প লিখলাম। আমরা এক্সপ্রেশনের ক্লাস তৈরি করলাম, আমরা অ্যাক্টিভিটিস তৈরি করলাম যেখানে তারা দলগতভাবে খেলাধুলা করবে। খেলার মধ্য দিয়ে কি করবে? খেলা কি সেটা ফুটবল না, এই খেলাটা হচ্ছে ওই রকম যে একে অপরকে হেল্প করা। দেখুন, আমরা সহানুভূতি শব্দটা তো সবাই জানি, কিন্তু দরকার শুধু সহানুভূতি নয়, আমাদের কারিকুলাম শিক্ষা দিচ্ছে সহমর্মিতা। যে আমি আমার সামনে একজন মানুষ পড়ে গেল, একটা কেউ পড়ে গেল বা তার কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমরা আহারে ওটা বলে পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু সেটা না। বাচ্চাটাকে শিখতে হবে যে কিভাবে হেল্প করব, তাকে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্কুলে আগে নেওয়া, এগুলো করতে হবে। এখন তো কি হয়, আমাদের এত ভালো লাগে যে বাচ্চারা, আমি দেখছি এটা করার পর থেকে, মানে আমি যেটা বলছিলাম কিভাবে দেখলাম আর কি, 2022-এ আমাদের এই কারিকুলামটা তৈরি করার পরেই আমাদেরকে পাইলটিং করার জন্য বিভিন্ন স্কুলে পাঠানো হলো। আমি যেমন দুটো স্কুল পেয়েছি, মহারানী তুলসীবতী প্রাইমারি ক্লাস 3-4, আর ওইদিকে হচ্ছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল, ওখানেও আমি ক্লাস 3-4, মোটামুটি 3 দিন 6 দিনের জন্য আমাকে পাইলটিংয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বাচ্চাদের কাছে এটা এত গ্রহণযোগ্য, এত মজা পেয়েছে ওরা, যে আমার 5-এর ক্লাস ছিল না, ইভেন 1-2 ওরা এসে বলছে, ম্যাডাম তুমি যেতে পারবে না, আমাদের ক্লাসে তোমাকে আসতে হবে। তার মানে কি, ওরা যখন ফলো করেছে যে আরে 3-4-এর ক্লাসে কি হচ্ছে, এগুলো গল্প হচ্ছে, এক্সপ্রেশন হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে, আমাদের সঙ্গে কেন হবে না? তো আমি দেখা গেল যে আমার নির্ধারিত টাইমের বাইরে ওদেরকে সময় দিতে হয়েছে আমার। তখনই আমরা সবাই যারা প্রত্যেকটা স্কুলের দায়িত্বে ছিলাম, 2-3টে করে, সবাই বললাম যে হ্যাঁ, ভীষণ সাকসেসফুল হবে এই সহর্ষ পাঠ্যক্রম। যারা আমাদেরকে এই পাঠ্যক্রম যারা সাহায্য করছেন রাজ্য সরকারের একদম হিসেবে, সেটা লভ্য ফাউন্ডেশন। তো আমরা বললাম যে না,
আরামসে এটাকে যদি আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা স্কুলে স্কুলে পৌঁছে দিতে পারি, তাহলে আর কোনো কথাই নেই। তো বাচ্চারা এখান থেকে নিজেদেরকে আবিষ্কার করবে, বাচ্চারা নিজেদেরকে তৈরি করবে, এবং আগামী প্রজন্মের জন্য আমাদের একটা বিরাট দ্বার খুলে যাবে, সাফল্যের দ্বার। সে হচ্ছে আমাদের তৈরি হওয়া কিভাবে। তারপর তো টিচারদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় জেলায় মহকুমায় গিয়ে গিয়ে আমরা টিচারদের জন্য এই ট্রেনিংগুলো হয়েছে, এখনও চলছে। এখনও লভ্য ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা স্কুলে যাচ্ছেন, গিয়ে গিয়ে টিচারদেরকে বোঝাচ্ছেন কিভাবে কি করতে হবে, এই আর কি। যাই হোক, আমরা এতক্ষণ শুনলাম যে সহর্ষ কতটুকু এগিয়েছে এবং একটা শিশুর সার্বিক বিকাশের জন্য সহর্ষ কতটুকু উপযোগী। তো আরও কিছু শুনবো ম্যাডামের কাছ থেকে, কিন্তু এই ফাঁকে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। তো ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর, আবার চলে যাচ্ছি ম্যাডামের কাছে। তো ম্যাডাম, প্রথম দিকে তো অনেকখানি শুনলাম, তো আরও কিছু প্রশ্ন আমার রয়েছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা কোন ক্লাস পর্যন্ত, মানে 1 to কতটুকু অবধি এই সহর্ষ পাঠ্যক্রম চলছে? সাথে সাথে জানতে চাইবো, আপনি একটু বলেছেন, তবু একটু মানে বিশদ ব্যাখ্যা চাইছি, যে ছাত্রছাত্রীদের মধ্যে কীরকম সাড়া পাওয়া যাচ্ছে এবং ওদের মধ্যে এই যে পরিবর্তন কীরকম এসছে। মানে পরিবর্তন বলতে আমি বোঝাতে চাইছি, যেমন এই যে বলেছিলেন যে কোনো একটা স্টুডেন্ট হয়তো জানে প্রশ্নটার উত্তর, কিন্তু সে মুখ খুলছে না। এই যে তাকে আপলিফটমেন্টের জন্য এই পাঠ্যক্রম কতটুকু সাহায্য করেছে? আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি, ক্লাস 1 থেকে 8 অবধি, হ্যাঁ, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের এই সহর্ষ কারিকুলাম। আর কেমন সাড়া পড়েছে বলতে হয়, যেটা মোটামুটি সারা ত্রিপুরা রাজ্যের যে সমস্ত বেশিরভাগ স্কুলেই চালু হয়েছে সহর্ষ পাঠ্যক্রম। তো যেসব স্কুলের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষকরা এই ক্লাসগুলো নিচ্ছেন, তাদের কাছ থেকে যদি আমরা তথ্য সংগ্রহ করেছি, যতটুকু জেনেছি, যে শিশুদের মধ্যে এটাতে ব্যাপক সাড়া পড়েছে। এবং যে স্কুলে যে স্টুডেন্টরা আগে আসতে চাইতো না, এখন উপস্থিতির হারটাও বেড়েছে। কেননা ওদের মেন যে টার্গেট গল্প শোনা, সেটা কি গল্প, সে তার নিজের পাঠ্যপুস্তকের গল্প নয়, তার জন্য তাকে পরীক্ষা দিতে হবে না, কিন্তু এই গল্পে খুব মজা আছে। সেই গল্পটা শোনার জন্য, এক্সপ্রেশনের ক্লাস অ্যাক্টিভিটিসগুলো করার জন্য সে স্কুলমুখী, সে আর ঘরে বসে থাকে না। এবং শিক্ষকরা শিক্ষিকারা যারা আছেন, এটা আসলে শুধু যে বাচ্চাদের মধ্যেও না, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে এখানে বসে এ ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমি যখন ছোট ছিলাম তখন যদি চালু থাকতো বেশ হতো, তাই তো? তা আমাদেরও মনে হয় যে এ ধরনের শিক্ষাটা এসে আমাদের সময় কেন ছিল না। বা কোনো কোনো সময় আমি ফিল করি যে আমার ছেলে যখন ছোট ছিল তখন যদি ওর সময়ে এটা পেতাম, তাহলে হয়তো আরও অনেক বেশি নিজেকে প্রকাশ করতে পারতো। তো এখন যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছোট বাচ্চা আছে, তাদের কাছ থেকে যেটা পাই, ওরাও বলে যে ম্যাডাম এত ভালো সহর্ষ পাঠ্যক্রমে নিজেকে যুক্ত করে এত ভালো লাগছে আমাদের, যে আমরা বাড়িতেও আমার নিজের বাচ্চার ওপর সেটাকে প্রয়োগ করতে পারছি। দেখা যাচ্ছে যে খুব জেদি সেও না ধীরে ধীরে প্রচণ্ড বদলে যাচ্ছে। তো তাদের কাছ থেকে যখন আমরা এই ধরনের মূল্যায়ন পাই, তখন অবভিয়াসলি আমাদের ভীষণ ভালো লাগে। আর যেটা হচ্ছে যে আরও কি পরিবর্তন কতটা, আসলে এটা একটু দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ। আমি যখন আমার বিল্ডিংটা তুলব, প্রথম ফাউন্ডেশন লেভেলটাকে করে চট করে তো আর ইট গাঁথনি হয়ে যায় না। কি করি আমরা, ধীরে ধীরে একটা আমার বিল্ডিংটা উঠলো, তারপর আমরা সাজাই, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘরটাকে সাজাই। ঠিক তেমনিভাবে আমি আমাদের বাচ্চায় যে শুরু থেকে হচ্ছে, এখন যারা 1 থেকে হচ্ছে, যেই বাচ্চাটা 8-এ উঠে গেছে, 7-এ উঠে গেছে, তার একটা লেভেল পর্যন্ত সে কিন্তু কাটিয়ে এসছে, তাকে এই পাঠ্যক্রমের মাধ্যমে যতটা না আনা সহজ, আমাদের ক্লাস 1-এ যে বাচ্চাটা পড়ছে, 2-তে পড়ছে, তার মধ্যে কিন্তু এর ইমপ্লিমেন্টেশন ভীষণ বেশি সহজ, তাই না? কারণ ও তো ছোটোবেলা থেকে একেবারেই রপ্ত হয়ে উঠছে। তো তার মধ্যে যে উন্মাদনা, আমিও দেখেছি যে অনেক সময় দেখা যায় যে সহর্ষের ক্লাসের টিচার হয়তো
স্কুলে এলেন না, হতেই পারে উনি ছুটি নিলেন, বাচ্চাদের মন খারাপ হয়ে যায় যে আরে তাহলে আজকে আমাদের ওই অ্যাক্টিভিটি হবে না, বা আমাদের এই ক্লাসটা হবে না, গল্পের ক্লাস হবে না, ওদের একটা দুঃখ হয়। তো সেই ক্ষেত্রে আমরা খুব সফল, আর একটু সময় সাপেক্ষ। এখনও তো প্রত্যেকটা স্কুলে চালু করতে পারিনি আমরা, অবশ্যই অচিরেই হয়ে যাবে, কারণ ব্যাপক পরিকল্পনা এটা নিয়ে পৌঁছে যাওয়া, প্রত্যেকটা স্কুলের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা চলছে সরকারি স্তরে। তো আমি আশা করছি শহর খুব অচিরেই পৌঁছে যাবে। আরেকটা কথা বলা হয়নি, এই পাঠ্যক্রমের আরেকটা মূল বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস, মননশীলতা। আমরা লক্ষ্য করি কি, আমরা প্রায়ই কিন্তু এখন বলি যে বাচ্চাদের মনোযোগ নেই, মাদের কাছে সবসময়, বাবাদের কাছে শুনবেন একদম মনোযোগ নেই, পড়তে বসতে চায় না, পড়ে না। কেন? আমরা কিন্তু একটু খুলে ভাবি না যে কেন এরকম হচ্ছে। ওই যে বললাম করোনা পিরিয়ডে একটা ব্যাপকভাবে ওদের মধ্যে একটা চেঞ্জ এসে গেছে, তো আমাকে তো ওখান থেকে আনতে হবে ওকে। এই যে মননশীলতা, মাইন্ডফুলনেস, যেটা নাকি শুরুতেই ক্লাসে করানো হচ্ছে, যে তার মধ্যে বর্তমানকে নিয়ে যে মাইন্ডফুলনেস, মননশীলতা, এটা কিন্তু বিরাট উপযোগী, এবং ওদের মন তখন একদম একাগ্র চিত্তে সে পড়াশোনা করতে পারছে। তার মধ্যে যে চঞ্চলতা, মুহূর্তে আমি দেখি ক্লাসে অনেক সময় তো প্রথম না, আমার অভিজ্ঞতা থেকে আমি হয়তো দেখা গেল বড়দের ক্লাসে গেলেও দেখলাম খুব মানে একটা তাদের মধ্যে খুব অস্থিরতা, আমি তখন সঙ্গে সঙ্গে বলি চলো তো একটু মাইন্ডফুলনেসের ক্লাস করিনি। দেখা যায় যে একদম পর মুহূর্তে যে 10 মিনিটসের একটা করলাম বা 5 মিনিটসই করলাম, করার পরে ওদের মধ্যে একটা শান্ত সৌম্য ভাব, নিজের মধ্যেও আপনিও যদি করে দেখেন না, দেখবেন ভীষণ রকমের একটা অনুভূতি আসবে। কাজেই আমরা সবসময় চেষ্টা করেছি এটার মধ্যে বাচ্চাদেরকে খুলে কথা বলতে শেখা। বাচ্চারা একে অপরের সঙ্গে মিলেমিশে শুধু কাজ করবে না, একজন অন্যজনকে বুঝতে পারবে, তার মনের কথা শেয়ারিং করবে, সব মিলিয়ে সে একটা খুব ভালো সফলতার দিকে এগিয়ে যাবে। সেজন্য যে আমাদের নলেজ পার্টনার লভ্য ফাউন্ডেশন, এর মধ্য দিয়ে সহর্ষ পাঠ্যক্রম চলছে, সেজন্য সত্যিই আমরাও মানে ট্রেনার হিসাবে আমাদের সহর্ষ উৎসব হয়েছে 7ই মে রবীন্দ্র ভবনে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এটাতে, আমরা যারা মাস্টার ট্রেনার ছিলাম ওখানে আমাদের সার্টিফিকেট অফ এক্সেলেন্স দেওয়া হয়েছে। ওগুলো আমাদের কাছে সত্যিই খুব মানে কি বলবো, বিশাল অধ্যায়। আমরা চাই আমাদের বাচ্চারা সত্যি খুব লাভবান হোক এই সহর্ষ নিয়ে, এবং সহর্ষ নিয়ে আমরা এগিয়ে যাব। সকল শিক্ষক শিক্ষিকাদের বলবো বি পজিটিভ, হবে না, পারবো না, বাচ্চারা করবে না, ওই জিনিসটা এখনও যাদের মধ্যে আছে তারা একটু শুধরে গিয়ে সহর্ষকে ভালোবাসুন, ভালোবাসার মধ্য দিয়ে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিন, বাচ্চারা আপনা আপ ঠিক হয়ে যাবে, ওদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, ওরা নিজেকে শুধরে সুন্দর একটা পথ, জীবনের পথ, যেখানে সে নিজেই তথ্য সংগ্রহ, ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো সে নিজেই করতে পারবে। আমরা ওই দিনটার অপেক্ষায় আছি। তো সহর্ষর মধ্য দিয়ে আমরা বাচ্চাদের সার্বিক বিকাশ, যেটা সার্বিক বিকাশের পথে আমরা এগিয়ে যাব। আমরা এসে পড়েছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে। তো আমি লাস্ট একটা প্রশ্ন রাখছি ম্যাডামের আপনার কাছে, যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই সহর্ষ নিয়ে? হ্যাঁ, যেহেতু আমি শুরু থেকেই সহর্ষের একেবারে একজন আছি, তো আমি চাই সকল যে ছাত্রছাত্রী তাদেরকে বলতে, যে তোমরা যারা ক্লাস 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে পড়ো, তোমরা সবাই সহর্ষের ক্লাসটাকে গুরুত্ব দাও, দেখবে তোমাদের অনেক সাফল্য আসবে। তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, তোমরা ভয় করবে না, নিজেকে প্রকাশ করো, এবং সহর্ষের মাধ্যমে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, তুমি নিজেকে নিজে আবিষ্কার করতে পারবে, সেই সঙ্গে সবাইকে আবিষ্কার করতে পারবে, সবাইকে ভালোবাসতে পারবে, তোমার মধ্য থেকে সমস্ত বিদ্বেষ, সব কিছু, ঘৃণা, রাগ চলে যাবে, তুমি খুব সুন্দর আবেগীয় ধারণা তোমার মধ্যে পোষণ করতে পারবে, যেটা নাকি আমাদের ভীষণ দরকার জীবনে, সঙ্গতি সাধন, সেটাই তোমাদের মধ্যে এনে দেবে সহর্ষ। কাজে তোমরা সহর্ষকে ভালোবাসো, আমরা সহর্ষ নিয়ে তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের ভালোবাসবো। তো ম্যাডামের সাথে সাথে আমিও বলছি, আমরাও মানে সহর্ষকে নিয়ে এগিয়ে যাব সবাই মিলে। আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ম্যাডামকে আবারও অনেক অনেক ধন্যবাদ। একেবি টিভির হাইলাইটস পর্বে আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
এরকম আরও অনেক কিছু আমরা একেবি টিভির হাইলাইটস পর্বে ভবিষ্যতে দেখাবো। আপনারা সবাই চোখ রাখবেন একেবি টিভির পর্দায়।